ইসরায়েলকে অবিলম্বে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে রাশিয়া। এমন এক বিশ্বে বাস করি যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী, মন্তব্য প্রধান উপদেষ্টার। এবং রেফারিকে বরফ ছুঁড়ে 6 ম্যাচ নিষিদ্ধ রুডিগার। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন বিভাগের পরিচালক ম্যাক্সিম মুসিখিন জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিষয়ে শুনানিতে বক্তব্য রাখতে গিয়ে বলেন, মস্কো অবিলম্বে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে একটি আলোচনা প্রক্রিয়া শুরু করার এবং সংঘাতে জড়িত সকল জিম্মিকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। রাশিয়া ধারাবাহিকভাবে একটি নিঃশর্ত ও টেকসই যুদ্ধবিরতি, সকল জিম্মির মুক্তি, সকল আটক ব্যক্তির কাছে নিরাপদ ও বাধাহীন মানবিক প্রবেশাধিকার, দুই রাষ্ট্র সমাধানের সাধারণভাবে স্বীকৃত আন্তর্জাতিক আইনি কাঠামোর উপর ভিত্তি করে একটি শান্তি আলোচনা প্রক্রিয়া শুরু করার পক্ষে সমর্থন জানিয়েছে। ইরানের গুপ্তচর বৃত্তি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সহায়তার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর ইসরায়েলি সরকারের গুপ্তচর সংস্থা মোসাদের হয়ে কর্মরত একজন জ্যেষ্ঠ কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তেহরানের বিচার বিভাগের মিডিয়া সেন্টার অনুসারে বুধবার সকালে বিচার, আপিল এবং ইরানের সুপ্রিম কোর্ট কর্তৃক রায়ের চূড়ান্ত নিশ্চিতকরণ সহ সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার পর মোহসেন ল্যাঙ্গার নেশির নামে চিহ্নিত ওই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়। তেহরানে আইআরজিসি কর্নেল হাসান সাইয়াদ খোদাইয়ের হত্যাকাণ্ডের মতো ইসরায়েলি সরকারের পক্ষে গুপ্তচর বৃত্তির কারণে তার বিরুদ্ধে মোহারেহ বেহ এবং পৃথিবীতে দুর্নীতির অভিযোগ আনা হয়। চীনের উত্তরাঞ্চলের একটি আবাসিক এলাকায় বুধবার বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। গত 2 দিনে দ্বিতীয়বারের মতো বিস্ফোরণের মতো ঘটনা ঘটল বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে বিস্ফোরণে 17 জন আহত হয়েছেন। এদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। 3 জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় দমকল কর্মীরা জানিয়েছে শানসি প্রদেশের রাজধানী তাইওয়ানের জিয়াওদিয়ান জেলায় এই বিস্ফোরণ ঘটে। প্রতিবেদনে বলা হয়, দমকল কর্তৃপক্ষকে স্থানীয় সময় দুপুর 1টার দিকে খবর জানানো হয়। বিকেল 3টায় বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুন নেভানো সম্ভব হয়েছে। বর্তমান বিশ্বে চারদিকে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি থাকায় প্রস্তুতি না নিয়ে থাকা সম্ভব হয় না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমরা এমন এক বিশ্বে বাস করি যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী। বুধবার ঢাকায় বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমি যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক, এটা আমরা কামনা করি না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়। কাজেই যুদ্ধ প্রস্তুতি নিয়েও একটা ঘোরতর আপত্তি। রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। বুধবার সন্ধ্যা 5:50 আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এ আদেশ দেন। এর আগে দুপুরে রাষ্ট্রদ্রোহের মামলায় বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার হাইকোর্ট বেঞ্চ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিনের আদেশ দেন। তার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করেন হাইকোর্ট। পরে বিকেলে অ্যাডভোকেট অন রেকর্ড হেলাল আমিন আপিল বিভাগের চেম্বার জজ আদালতে জামিন স্থগিতের আবেদন করেন। আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক ও আব্দুল জব্বার ভূঁইয়া। আগামী 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার দলটির আমির ডাক্তার শফিকুর রহমান এক বিবৃতিতে এই আহ্বান জানান। তিনি বলেন, 1886 সালের এই দিনে আমেরিকার শিকাগোতে শ্রমিকরা তাদের অধিকারের জন্য আত্মত্যাগ করেছিলেন। সেই অনুপ্রেরণায় বিশ্বের শ্রমিক সমাজ আজও অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তবে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের সেই আন্দোলন এখনও পুরোপুরি সফল হয়নি। প্রায়শই শ্রমিকদের ন্যায্য বেতন ভাতার দাবিতে রাস্তায় নামতে দেখা যায় এবং ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অনেককে জীবনও দিতে হয়। ডাক্তার শফিকুর রহমান বলেন, অনেক ক্ষেত্রে মালিকপক্ষ শ্রমিকদের ন্যায্য দাবির পরিবর্তে নিজেদের স্বার্থকে প্রাধান্য দেয়, যা শ্রমিকদের বঞ্চিত করে। কোপা দেল রের ফাইনালে রেফারির দিকে তেড়ে যাওয়া ও কিছু একটা ছুঁড়ে মারার ঘটনায় 6 ম্যাচে নিষেধাজ্ঞা পেয়েছেন আন্তোনিও রুডিগার। ম্যাচ চলাকালে বেঞ্চে থাকা অবস্থায় রেফারির একটি সিদ্ধান্ত মেনে নিতে না পেরে রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার রেফারির দিকে তেড়ে যান এবং তাকে লক্ষ্য করে কিছু একটা ছুঁড়ে মারেন। পরে জানা যায় সেটি ছিল বরফ।
ঘটনার পরপরই লাল কার্ড দেখানো হয় রুডিগারকে। ঘটনাটি ঘটে গত শনিবার কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ম্যাচে। রিয়াল তখন ৩-২ গোলে পিছিয়ে। এমবাপ্পের একটি ফ্রি কিকের আবেদন নাকচ করে দেন রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়া, যার প্রতিক্রিয়ায় ক্ষিপ্ত হন রুডিগার। এবার বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুকের সন্ধান মিলেছে। ভিক্ষা করে মাসে যার আয় ৬০ থেকে ৭৫,০০০ রুপি। তিনি দিনে ১০ থেকে ১২ ঘন্টায় ২৫০০ রুপিরও বেশি রোজগার করেন। জানা যায় ভারতের মুম্বাইয়ের মতো জায়গায় রয়েছে তার কোটি টাকার দুটি ফ্ল্যাট। এমনকি তার মোট সম্পদের পরিমাণ ৭.৫ কোটি রুপি। আর কোটিপতি এই ভিক্ষুকের নাম হলো ভরত জৈন। ৪০ বছর ধরে ভিক্ষাবৃত্তি করে বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক ভরত জৈন। ভিক্ষাবৃত্তি তার কাছে শুধু টিকে থাকার লড়াই নয়, বরং এটি তার পেশা। তাকে দেখে বহু মানুষ উপার্জনের পথ হিসেবে ভিক্ষাবৃত্তিকে বেছে নিচ্ছেন। তার কারণ এটি আরও ভালো আর্থিক আয় প্রদান করে। ভরত জৈন মুম্বাইয়ের রাস্তায় রাস্তায় ভিক্ষা করেন। জানা যায় আর্থিক অনটনের কারণে লেখাপড়া হয়নি ভরতের। তার পরিবারের স্ত্রী, ২ ছেলে, ভাই ও বাবা রয়েছে। শুধুমাত্র ভিক্ষা করেই রাজার হালে থাকেন তিনি। মুম্বাইতে ১,২০,০০,০০০ রুপির দুটি ফ্ল্যাট রয়েছে। এখানেই শেষ নয়, থানেতে দুটি দোকান কিনেছেন তিনি, যেখান থেকে তিনি প্রতি মাসে ৩০,০০০ রুপি ভাড়া পান। পরিবারের অন্যান্য সদস্যরা একটি স্টেশনারি দোকান চালায়, যা পরিবারের আরও একটি আয়ের উৎস। ভরত জৈনকে বিশ্বের সবচেয়ে ধনী ভিখারি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এত সম্পদ থাকা সত্ত্বেও এখনও মুম্বাইয়ের রাস্তায় রাস্তায় ভিক্ষা করেন তিনি। দিনে ১০ থেকে ১২ ঘন্টার মধ্যে ২ থেকে ২৫০০ রুপি পর্যন্ত রোজগার করেন তিনি। ভরত ও তার পরিবার একটি 1 BHK ডুপ্লেক্স বাড়িতে থাকেন। তার সন্তানরা খ্যাতনামা স্কুলে পড়াশোনা করেন। প্রতিবেশীরা তাকে ভিক্ষা ছেড়ে অন্য কাজ করার পরামর্শ দিয়েছে, তবে ভিক্ষা ছাড়তে রাজি নন ভরত। এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন এই পথই তাকে কোটিপতি বানিয়েছে, তাই অন্য কাজের ঝুঁকি নিয়ে আর পথে বসতে রাজি নন তিনি। ভারতে ৪ লাখেরও বেশি ভিক্ষুক রয়েছেন। এর মধ্যে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ, সেখানে ভিক্ষুকের সংখ্যা ৮১,০০০। তারপর উত্তরপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশ। যদিও এই ভিক্ষুকদের মধ্যে অনেকেই বেঁচে থাকার জন্য ভিক্ষা করে চলেছেন, তবে ভরত জৈনের মতো অনেকের কাছেই এটি টেকসই এবং লাভজনক আয়ের উৎস। চ্যানেল ৫২ নিউজ ডেস্ক। মহাকাশে গুপ্তধনের সন্ধান পেয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সেই গুপ্তধন উদ্ধারে অভিযান পরিচালনা করছেন নাসা। এই গুপ্তধনের মধ্যে আছে স্বর্ণ, লোহা এবং নিকেল। আর এই গুপ্তধনগুলো রয়েছে এম টাইপ নামে একটি গ্রহাণুতে। গ্রহাণুটির অবস্থান মঙ্গল এবং বৃহস্পতির মাঝের অংশে, দূরত্ব প্রায় ২.২ বিলিয়ন মাইল। গত অক্টোবর মাসে নাসার তরফে ১৬ সাইকের উদ্দেশ্যে একটি স্পেস এক্স ফ্যালকন রকেট পাঠিয়ে দেওয়া হয়েছে, তবে গন্তব্যে পৌঁছতে তার এখনও অনেক সময় লাগবে। বিজ্ঞানীরা জানিয়েছেন ২০২৯ সালের আগস্ট মাসের লক্ষ্যে পৌঁছাবে রকেট। তবে পৌঁছেই রকেটটি গ্রহাণুতে অবতরণ করবে না। পৃথিবী থেকে প্রায় ৩৯১ মিলিয়ন কিলোমিটার দূরত্বে অবস্থিত এই গ্রহাণুটিকে প্রদক্ষিণ করবে বেশ কয়েকবার। এই রকেট পাঠানোর উদ্দেশ্য পুরোপুরি বৈজ্ঞানিক বলে দাবি নাসার। সোনা, লোহা, নিকেলের মতো মূল্যবান ধাতব পদার্থ আহরণের প্রচেষ্টার আগে নাসা জানতে চায় গ্রহাণুটির ভৌগোলিক গঠন, ধাতব ভাণ্ডারের উৎসের কারণ। অন্যান্য গ্রহাণুর থেকে অনেকটাই আলাদা হওয়ায় এর উৎপত্তি এবং কাঠামো নিয়ে বিস্তারিত গবেষণায় আগ্রহী নাসা। নাসার বিজ্ঞানীদের যুক্তি, এই গ্রহাণুটির আকৃতি প্রায় ৬৪,০০০ বর্গমাইল। এটি ১৪০ মাইল চওড়া। সাধারণত গ্রহাণু পাথুরে প্রকৃতির হয় বা বরফ আকৃতির হয়, তবে ১৬ সাইকে গ্রহাণুকে আপাতত কাল্টিভেট করতে চাইছে নাসা। শখের তোলা ৮০ টাকা। তবে আপনার শখ যদি হয় মহাকাশ ভ্রমণ, সামর্থ্য থাকলেও সেটি পূরণ করা কয়েক বছর আগেও ছিল অসম্ভব।
কিন্তু আমরা এখন এমন এক যুগে প্রবেশ করেছি যেখানে কারো সামর্থ্য থাকলেই তিনি মহাকাশে ভ্রমণ করতে পারবেন। মূলত 2023 সালের মে থেকে অ্যাক্সিওম 2 এর হাত ধরে মহাকাশ পর্যটন শুরু হয়। সেবার নাসার প্রাক্তন মহাকাশচারী পেগি হুইটসন এবং 3 জন গ্রাহক আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভ্রমণ করেন। তবে অনুরূপ ভ্রমণের জন্য প্রতি আসনের জন্য খরচ পড়বে $55 মিলিয়ন। 2023 সালে একটি মহাকাশযান পৃথিবীতে মহাকাশ থেকে গ্রহাণুর টুকরো নিয়ে আসে, যাতে থাকতে পারে সৌরজগতের লুকিয়ে থাকা চমকপ্রদ সব তথ্য। নাসার অসিরিস রেক্স ক্যাপসুল মহাকাশের গ্রহাণু থেকে পাথর, ধূলিকণা সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করে থাকে। 2020 সালে বেন্নু নামক গ্রহাণু থেকে সফলভাবে একটি নমুনা সংগ্রহ করে ক্যাপসুলটির আনা শিলা এবং ধূলিকণাগুলোতে পানি এবং প্রচুর পরিমাণে কার্বন রয়েছে। বিজ্ঞানীদের ধারণা, পৃথিবীতে জীবন সৃষ্টির পেছনে গ্রহাণুগুলোর অবদান থাকতে পারে। এর বাইরেও নতুন অনেক তথ্য নিয়ে হাজির হয়েছে এই ক্যাপসুলটি, বিজ্ঞানীরা যেগুলো পরীক্ষা করে দেখছেন। চ্যানেল 52 নিউজ ডেস্ক।